আচ্ছা, একবার ভাবো তো, সময়টা 1930-এর দশক। সারা বিশ্ব জুড়ে একটা ভয়ঙ্কর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার অন্যতম শক্তিশালী একটি কবিতা, আফ্রিকা। এটা কিন্তু শুধু একটা কবিতা নয়, এটা আসলে একটা গোটা সভ্যতার নিজের বিবেকের মুখোমুখি হওয়ার আরতি। আর সবশেষে ছন্দে লেখা এক ক্ষমাপত্র। চলো, আজ আমরা এই অসামান্য কবিতার গভীরে প্রবেশ করি। এই কবিতাটার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এটা একটা গোটা মহাদেশকে প্রায় জীবন্ত করে তুলেছে। একটা মানুষের মতো করে দেখিয়েছেন। মানে, কোনো শুকনো ইতিহাসের বইয়ের পাতার মতো নয়, বরং অসম্ভব শক্তিশালী পৌরাণিক ছবি দিয়ে আফ্রিকার গল্প বলা হয়েছে। কবি এখানে আফ্রিকাকে এমন এক সত্তাকে কল্পনা করেছিল, যার জন্ম, একাকিত্ব আর তার উপরে হওয়া অপমান সবই যেন আমরা চোখের সামনে সব কিছু দেখতে পাই। কবিতার একেবারে শুরুতেই কবি আমাদেরকে নিয়ে যান সৃষ্টির সেই আদি লগ্নে। তিনি আফ্রিকার জন্মকে এক পৌরাণিক ছবি এঁকেছেন, যার শুরু হয়েছিল এক প্রচণ্ড আলোড়ন আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এখানে কবি এমন একজন স্রষ্টার ছবি আঁকছেন, তিনি যেন নিজের সৃষ্টি নিয়ে খুশি হতে পারছেন না, বারবার গড়ছেন আর ভাঙছেন। এই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যেন আফ্রিকার ভবিষ্যতের অস্থিরতার একটা পূর্বাভাস দিয়েছেন। মহাবিশ্বের এক বিরাট সংগ্রামের মধ্য দিয়ে এর জন্ম, যা এর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। স্রষ্টা যেন ইচ্ছে করেই আফ্রিকাকে বাকি পৃথিবী থেকে আলাদা করে দিলেন। তাকে পাঠিয়ে দিলেন বনস্পতির ঘন পাহারায়, যেখানে সে পৃথিবীর সব গোপন রহস্য নিজের মধ্যেই ধীরে ধীরে জমা করছিল। কবি এখানেই আফ্রিকাকে রহস্যময় স্বয়ংসম্পূর্ণ জগৎ হিসাবে তুলে ধরেছেন, যা তখনও তথাকথিত সভ্য জগতের চোখে আড়ালে ছিল। আর ঠিক এইখানেই কবিতার সুরটা একদম পাল্টে যায়। সেই শান্ত বিচ্ছিন্ন জগতে হঠাৎ প্রবেশ করে বাইরের শক্তি। কবি এখানে ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমনের কথা বলেছেন, যারা নিজেদের সঙ্গে নিয়ে এসেছিল অবর্ণনীয় হিংসতা আর শোষণ। কবি কি অসাধারণ একটা তুলনার চিত্র এঁকেছেন। একদিকে আফ্রিকার গভীর জঙ্গলের প্রাকৃতিক অন্ধকার, আর অন্যদিকে ঔপনিবেশিকদের গর্ভের নৈতিক অন্ধকার। কবি বলছেন, ওদের অহংকার এতটাই বেশি যে তা প্রকৃতির অন্ধকারকেও হার মানায়। ওরা আসলে নিজেদের অমানসিকতাটাই দেখতে পায় না। কবি এখানেই ঔপনিবেশিকদের পার্শ্ববিকের ছবি আঁকতে একটুও দ্বিধা করেননি। তিনি সরাসরি তাদের নেকড়ের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, তাদের নখ নেকড়ের চেয়েও বেশি ধারালো। এই শব্দগুলি দিয়েই তিনি শুধু শারীরিক অত্যাচার নয়, বরং শোষকদের এই মানসিকতাকেও তুলে ধরেছেন, যা আফ্রিকার মানুষদের মানুষ হিসেবেই মনে করে না। এই যে এত হিংসতা, এর ফলে কী হলো? এর দীর্ঘস্থায়ী প্রভাবটা ঠিক কোথায় পড়ল? কবি দেখাচ্ছেন, এই আক্রমণের ফলে আফ্রিকার ইতিহাস হয়ে উঠল এক অন্তহীন যন্ত্রণা আর দুঃখের কাহিনী। কবির এই বর্ণনাটা এতটাই জীবন্ত যে কষ্টটা প্রায় অনুভব করা যায়। শোষকদের চলার পথটা কোনো সাধারণ পথ নয়, ওটা রক্ত আর চোখের জলে পিচ্ছিল হয়ে আছে। এই ছবিটার মধ্যে কবি বোঝাতে চেয়েছেন যে এই শোষণ ঠিক কতটা যন্ত্রণার জন্ম দিয়েছিল, আর ঔপনিবেশিকতা বিজয় আসলে কতটা কলঙ্কিত একটা অধ্যায়। এই কথাগুলো, এগুলো যে কোনো ইতিহাসের বুকে এক স্থায়ী ক্ষতের মতো, কাঁটা মারা জুতোর নিচে লেগে থাকা কাদার দলার মতো। এই অপমান আর অত্যাচার আফ্রিকার ইতিহাসে এক চিরস্থায়ী দাগ রেখে গেছে। এই দাগটা শুধু শারীরিক নয়, এটা একটা মানসিক এবং ঐতিহাসিক কলঙ্কের চিহ্ন।
এই প্রশ্নটা আমাদের এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। কবিতাটি এতক্ষণ ধরে যে বর্বরতার বর্ণনা দিয়ে এসেছে, তারপর এইটি আমাদের এক কঠিন এবং জটিল এক সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। চলো দেখা যাক কবি এর উত্তরটা কিভাবে দেন। কবিতার একেবারে শেষ অংশে এসে কবি এবার নিজের সভ্যতার দিকে, মানে আক্রমণকারীদের সভ্যতার দিকে আঙুল তুলেছেন। এখানে তিনি যেন সেই সভ্যতারই একজন প্রতিনিধি হয়ে কথা বলছেন। কবিতার শেষ অংশের প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ইউরোপ নিজেকে সভ্য বলে দাবি করছে, অথচ তারাই নিজেদের মধ্যে এক পাশবিক যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই ভণ্ডামির মুহূর্তে কবি তার সভ্যতাকে বলছেন আফ্রিকার সামনে গিয়ে দাঁড়াতে। কবি এখানে আফ্রিকাকে এক মানহারা মানবী হিসাবে কল্পনা করেছেন, আর তার দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলছেন। এটা শুধু একটা অনুরোধ নয়, এটা প্রায়শ্চিত্তের এক সরাসরি আহ্বান। অপমানের প্রতিকার হিসাবে কবি ক্ষমা প্রার্থনার পথ দেখাচ্ছেন। আর এখানে কবিতাটি শেষ হয় অসাধারণ আর অবিস্মরণীয় লাইনটি দিয়ে। কবি বলছেন, হিংসা আর ভণ্ডামিতে ভরা এক সভ্যতার শেষ পবিত্র কাজ হতে পারে এই ক্ষমা প্রার্থনা। এই একটি বাক্য আমাদের ভাবায়, ক্ষমতা কি আদৌ অতীতের সব পাপ মুছে দিতে পারবে, নাকি এটাই এক ধ্বংসের পথে এগিয়ে চলা সভ্যতার মুক্তির একমাত্র পথ?